নমস্কার, সবাইকে সুস্বাগতম জানাই আমাদের এই কথাবার্তা পর্বে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের স্ট্রেট কাট নিউজ চ্যানেল এই রুমে যিনি বিশিষ্ট ব্যক্তিত্ব, তিনি সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটির জয়েন্ট সেক্রেটারি অর্ণব দাস। নমস্কার দাদা। তার সঙ্গে সঙ্গে তিনি বর্ধমান সোসাইটি অ্যানিম্যাল ওয়েলফেয়ার যে সোসাইটি আছে তার মেম্বার, তাই তো? তো দেখুন, এখন বর্ষাকাল চলছে, আমরা সবাই জানি বর্ষাকালে এবছর বর্ষার পরিমাণটা সব থেকে বেশি আমাদের ধারণাতে। তো এই সময় পুকুর ঘাট নদী নালা সব জলে পরিপূর্ণ। এই সময় গ্রাম বলুন শহর বলুন সব জায়গায় আমরা বৃষ্টির জলের সঙ্গে আর একটা সমস্যার, কাদা জল এগুলো তো আছে, তার সঙ্গে সাধারণ মানুষ সে গ্রাম এবং শহরে একটা উপদ্রব আমরা খুবই উপলক্ষ্য করি, এই সময় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে সাপ। সেটা গ্রামেও এবং শহরেও। তো এই বর্ষাকালেই দেখা যায় তাদের তো আস্তানা, ধরুন মাটির গর্ত টার্তে বসবাস করে, তো বৃষ্টির জল ঢুকে তাদের, যেমন আমাদের যদি ঘর বাড়ি ছাড়া হয়ে যায় তো আমরা কি করব, আমরা তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, তারাও তাই। তো সেই হিসাবে মানুষের সঙ্গে তাদের একটা সংঘাত বেড়ে যায় এবং এই বর্ষাকালে তাদের কামড়ানোর প্রবণতাটা একটু বেড়ে যায়। এমনিতে সাপ যতদূর জানা যায় দাদা, যে সাপ হচ্ছে শান্ত নিরীহ প্রাণী, তারা কামড়ায় শুধুমাত্র প্রতিরক্ষার জন্য, নিজেকে বাঁচানোর তাগিদে। কিন্তু এখনো আমাদের গ্রামে বলুন বা শহরে বলুন, বেশিরভাগ এটা গ্রাম অঞ্চলেই আছে হয়তো, যে সাপে কামড়ালেও তাদের ওঝার কাছে নিয়ে যায়। এটাই মানে সেকালে থেকে একাল পর্যন্ত এখনো এই চিন্তা ভাবনাটা কোথায় যেন মানুষের মনের মধ্যে, মাথার মধ্যে গেঁথে আছে, যে সাপ কামড়ালে প্রথম হচ্ছে ওঝার কাছে নিয়ে যাও। তো এই যে ওঝার কাছে যে সাপের চিকিৎসা করা, এর ফলে তো সঠিকভাবে হয়ও না, দেখা যায় বিষটা ছড়িয়ে যায়, মানুষ মারা যায়। এই কুসংস্কারটা সম্পর্কে আপনি কি বলবেন? এটা সংস্কার না কুসংস্কার? অবশ্যই কুসংস্কার। দেখুন, কোনো সাপে কাটা রোগীকে বা পেশেন্টকে সুস্থ কিন্তু একমাত্র করতে পারবে ডাক্তার বা চিকিৎসা বিজ্ঞান। তো সেটা নির্বিষ হোক বা বিষধর হোক, সেটা যদি পেশেন্ট পার্টি বা পেশেন্ট আগেই এটা বিষ হয়েছে কিনা দেখবেন, পেশেন্টের প্রথম বা পেশেন্ট পার্টির একটা কথা হচ্ছে ওঝার কাছে নিয়ে যাওয়ার আগে, যে বা ওঝার কাছে নিয়ে গিয়ে আগে এই ওঝার কাছে নিয়ে চল, দেখে নে আগে বিষধর সাপে কামড়েছে নাকি বা বিষ হয়েছে কিনা। তো এইটা কিন্তু আমাদের ভাবার কনসেপ্ট নয়। এখন কিন্তু হসপিটালে বা ডাক্তাররা যেভাবে ট্রিটমেন্ট করছেন, তো সেখানে কিন্তু সাপের কামড় দেখে কখনো ট্রিটমেন্ট হয় না, সাপের যে কামড়ানোর উপসর্গ সেটা দেখে ট্রিটমেন্ট হয়। আগে যেটা ছিল, মানুষ হসপিটালে নিয়ে আসলো যে সাপটাকে মেরে নিয়ে আসা, এগুলো সম্পূর্ণ ভুল। মেরে আনারও কোনো দরকার নেই। কিন্তু তাই একটাই কথা আপনাদের বলবো, যে যদি ওঝার কাছে যান সেটা কিন্তু সম্পূর্ণ লাইফ রিস্কে। তার থেকে যদি আপনি হসপিটালে আসেন টাইমের মধ্যে, কারণ সাপের কামড়ের সব থেকে বড় জিনিস একটা টাইম, ওই টাইমের মধ্যে যদি নিয়ে আসা যায় পেশেন্টকে, তাহলে অবশ্যই পেশেন্ট সুস্থ হয়। কিন্তু এরকম কিন্তু কোনো ঘটনা নেই যেটা ওঝার কাছে নিয়ে গেছে বিষধর সাপের কামড়ে সে কিন্তু ওঝা সুস্থ করে দিতে পেরেছে, এরকম ঘটনা কিন্তু একটাও নেই। তার মানে বোঝা গেল যে সাপের কামড়ের চিকিৎসা বিজ্ঞানসম্মতভাবে ওঝা করতে পারেন। একদম। আচ্ছা, আমরা পরবর্তী অনেক বিষয়গুলো আলোচনা করব, যেটা আপনার কথার প্রসঙ্গে এলো, যে সাপ কামড়ালে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই রুগীকে নিয়ে হাসপাতালে আসুন বা ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, সেই সময়টা সম্পর্কে জানবো। মোটামুটি 100 মিনিটের মধ্যে যদি পেশেন্টকে নিয়ে আসা হয়, তার নিকট যে হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র সেখানে যদি নিয়ে আসা হয়, 100 মিনিটের মধ্যে যদি চিকিৎসা হয়, তাহলে পেশেন্ট কিন্তু সুস্থ থাকে। আচ্ছা, এই 100 মিনিটের মধ্যে সেই কামড়ানো পেশেন্টের সঙ্গে মানে কিরকম ব্যবহার করা উচিত? তাকে হাঁটানো চলানো কি? না, একদমই না। প্রথম ব্যাপার হচ্ছে আমাদের এই সময় ফলো করা উচিত রাইট প্রসেস, রাইট রিঅ্যাসুরেন্স। রোগীকে সবসময় সাপোর্ট দিতে হবে, মনোবল বাড়াতে হবে যে কিচ্ছু হবে না, এটা একটা দুর্ঘটনা, সাপে কামড় সত্যি একটা দুর্ঘটনা মাত্র। তো সেইটা ইমোবিলাইজেশন, হাত পা বা যেখানটা বাইট করেছে সেই জায়গাটা নাড়ানো যাবে না, বাঁধা নয় কিন্তু। আগে যে প্রসেসটা আমাদের ছিল বেঁধে দেয়া, তো এইটা কিন্তু সম্পূর্ণ ভুল। যদি বেঁধে দেয়া হয়, কারণ আমাদের তো প্রত্যেকটা কোষে অক্সিজেন যেতে হবে তবে সে অ্যাক্টিভ হয়, তো আমাদের ওই ব্লাডের মধ্যে দিয়ে কিন্তু অক্সিজেন যায়। তো যদি ওটা বেঁধে দেওয়া হয়, সেই কোষগুলোতে যদি অক্সিজেন না যায়, সেটা কিন্তু পচন অবধি ধরতে শুরু হয়, মানে যেটা আমাদের রাসেল ভাইপার বা চন্দ্রবোড়ার ক্ষেত্রে কিন্তু হয়, এবং অঙ্গহানি অবধি হয়েছে। তাই বাঁধা নয়, কিন্তু ইমোবিলাইজেশন, কোনো রকম পাটা যদি পায়ে বাইট করে সেই পাটা না নাড়িয়ে স্টিপ করে রাখা। আচ্ছা,
মানে বেশি তাকে ছোটাছুটি না করে। এবং রিঅ্যাসুরেন্স করতে যেটা বললাম, তাকে যদি সাপোর্ট দেওয়া হয়, মনোবলটা বাড়ানো হয়, কারণ আমি একটা সাপে যদি কামড়ায়, সে যদি পেশেন্ট দেখে, তার তো একটা ভয় অবশ্যই হবে। যত ভয় পাবে তত হার্টবিট বাড়বে, তত ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে, তাড়াতাড়ি হবে, বিষটা তত ছড়াবে। তাই তাকে রিঅ্যাসুরেন্স করা হোক। তারপরে ইমোবিলাইজেশন, যে জায়গাটা বাইট হচ্ছে সেটা যেন না নাড়ানো চালানো হয়। গো টু হসপিটালে নিয়ে যেতে হবে। টক টু ডাক্তারকে জানাতে হবে যে এইটুকু টাইমে নিয়ে আসতে কোনো সমস্যা হয়েছে কিনা, কারোর বমি হয়, কি সমস্যা হয়েছে, কারোর চোখ মাঝে মধ্যে ঢলে পড়ে, সে কথা বলতে পারছে না, এই যে জিনিসগুলো হয়েছে সেগুলো ডাক্তারকে বলতে হবে এবং ডাক্তারের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখতে হবে। এই প্রসেসটা আমাদের ফলো করা উচিত। আর ওই কোনোভাবেই কি ওই যে সাপটি কামড়েছে তাকে মেরে নিয়ে যাওয়া, কি সাপ চিহ্নিত করা, এগুলো কোনো প্রয়োজন নেই? না, এখন কিন্তু সাপ দেখে ট্রিটমেন্ট হয় না। আচ্ছা। এবং কামড়ের আগে যে এই জিনিসগুলো প্রতিটা ক্ষেত্রেই ছিল, যেটা হচ্ছে আগে যদি কামড়ের পাশে দুটো দাঁত দেখা যায় তাহলে সেটা বিষধর, চারটে হলে নির্বিষ, এবং দেখা গেল কোনো কোনো ক্ষেত্রে বাইটের সময় একটা দাঁত পড়েছে কিন্তু সেটা বিষধর সাপ। কোনো সাপের দেখা গেছে শিকার করতে গিয়ে ওর একটা দাঁত ভেঙে গেছে কিন্তু সেটা বিষধর, সে যদি কামড়ায় তাহলে তো তার একটাই দাঁত পড়বে। তো তাই সাপের কামড়ের দাগ দেখো কিন্তু এখন ট্রিটমেন্ট হয় না। সাপে কামড়ানোর পরে যা উপসর্গ সেটা দেখে ট্রিটমেন্ট হয়। তো সাপ মারতে গিয়ে বা সাপটাকে ধরে আনতে গিয়ে টাইম নষ্ট করবেন না। আপনাদেরকে বারবারই বলছি যে আপনার টাইমটা কিন্তু সবথেকে বড় পয়েন্ট। 100 মিনিট। তাই যত তাড়াতাড়ি আপনি আসতে পারবেন তত ভালো। স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে যোগাযোগ। হ্যাঁ, একদম। সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে অ্যান্টিভেনাম থাকে এখন, সরকার থেকে সেগুলো সমস্ত কিছু ব্যবস্থা করেছে সেই জায়গায়। এই সাপের কামড় থেকে বাঁচানোর জন্য এই জিনিসটা সরকার করে রেখেছে। তো সেটা এবং বিনা পয়সায় যদি অ্যান্টিভেনাম ইয়ে হয় সেটা কিন্তু আমাদের সরকারি হসপিটালে, একমাত্র সরকারি হসপিটাল। আচ্ছা, একমাত্র সরকারি হাসপাতালে আপনারা অ্যান্টিভেনামটা বিনা পয়সায় পাবেন। আর যেটা শুনলেন যে মানে পুরোনো দিনের তত্ত্ব অনুযায়ী সেই জায়গাটা দড়ি দিয়ে বাঁধা বা সেখানে কিছু লাগানো, এমনকি অ্যান্টিসেপটিক কি লাগানো যেতে পারে? কিছু কামড়ানো কিচ্ছু না। আচ্ছা, এমনি জাস্ট ওটাকে স্টিপ রাখা, পাটাকে সোজা করে রেখে দেওয়া, যে পায়ে কামড়েছে বা হাতে কামড়েছে সেটাকে বেশি নাড়াচাড়া না করানো, এবং মনোবল বাড়ানো পেশেন্টের বেশি দরকার। কারণ সাপকে সবাই ভয় পায়, আমরা ভয়টা পাই কিন্তু মৃত্যুকে, যে সাপের কামড়ে মৃত্যু ঘটতে পারে, সেই ভয় থেকে কিন্তু আমরা মানে ভীতির জায়গা থেকেই এইগুলো শুরু হয়, প্যানিক করাটা। একদমই। যত হার্টবিট বাড়বে তত ব্লাড সার্কুলেশন, এবার বিষটাও ঠিক এইভাবে আমাদের শরীরে মিশতে থাকবে। এবং যে হাত পা যে বাইট জায়গাটা হচ্ছে সেটা নাড়াতে বারণ করানো, সেটার কারণও তাই। যত আপনি হাঁটবেন তত তো আপনার পায়ে প্রেসার পড়বে, বাইট হয়েছে পায়ে প্রেসার পড়বে, যত প্রেসার পড়বে ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে, তত আপনার বিষটা বেশি ছড়াবে। তাই যতটা রিল্যাক্সে করে আপনি নিয়ে আসতে পারেন, মানে যত তাড়াতাড়ি সম্ভব তাকে হাসপাতালে নিয়ে আসা এবং সেই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করা। আর সাপের তো মানে এটা কোনো ব্যাপারই নয় যে সাপটাকে মেরে নিয়ে আসতে হবে, সেটা তো দাদা বারবারই বললেন। আচ্ছা, আপনি একটু বললেন, আমি ওটা আরো বিশদভাবে জানতে চাইবো যে সাপের কামড়ানো থেকে কোনোভাবেই বিষহীন সাপ কামড়েছে না বিষাক্ত সাপ কামড়েছে বোঝা যায় না। এটা একদমই সত্যি কথা। একদমই তাই। মানে মানুষের এই ভুলটা ভাঙুক যে কামড়ানো দুটো দাঁত না একটা দাঁত না চারটে দাঁত, তার উপরে কিন্তু ডিপেন্ড করছে না যে সাপটা বিষাক্ত ছিল না বিষহীন ছিল। তাহলে এই সমস্ত যুক্তিতে না গিয়ে সরাসরি ডাক্তারের কাছে যাওয়াটাই ভালো। আচ্ছা, আর এই যে আপনারা আপনাদের এই যে সংস্থা নিয়ে কাজ করছেন, সেখানে কি সাপ সংরক্ষণের কি ব্যবস্থা আছে? না, সাপ সংরক্ষণ, দেখুন সাপ একটা ওয়াইল্ড অ্যানিমেল, তো সাপ সংরক্ষণের জন্য এখনো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বা অন্য দপ্তরের সঙ্গে সেরকম কোনো সহযোগিতা আমরা পেয়ে উঠিনি, বা সেরকম কিছু আমাদের সহযোগিতা পাইনি, বা পরিকাঠামো বলতে পারেন সেরকম হয়নি। সাপ সংরক্ষণ করতে গেলে শুধু তো সাপ সংরক্ষণ করলে হবে না, তার সাথে তার খাবার বা তার টোটাল যে বাস্তুতন্ত্রটা সেটা আমাদের বজায় রাখতে হবে। তো সেরকম এখনো সম্ভব হয়নি সাপ সংরক্ষণের। তবে এটা ছাড়া যদি বলেন যে মানুষকে চেনানো, সেটা অ্যাওয়ারনেস ক্যাম্প করে প্রতি মুহূর্তে চেনানো হচ্ছে যে কোনটা বিষধর কোনটা নির্বিষ সাপ, এটা সবসময় চলছে, যাতে মানুষ একদম না জেনে সাপ কোনটা কামড়েছে, কোনটা সাপ কোনটা বিষধর বা নির্বিষ, এটা যেন বা সাপের আইডেন্টিফিকেশন শনাক্তকরণ না করতে পারে, সেটা না, সেটা এখন চলছে। আপনারা এই যে সাপটা শনাক্ত করেন, এটা কি বিভিন্ন রকম সেমিনার করে করেন নাকি? হ্যাঁ, স্কুলে গিয়ে বাচ্চাদের করানো হয়, কোনো অনুষ্ঠান হলে সেই জায়গাতে করা হয়, এরকম ভাবে। একদম মানে জীবন্ত সাপ নিয়ে গিয়ে দেখান না ওই ছবিতে? এই আপনাদেরকে বললাম এই মাত্র, যেহেতু সাপ ওয়াইল্ড অ্যানিমেল, কোনো ওয়াইল্ড অ্যানিমেলের উপরে তো আমরা হাত দিতে পারি না, তো সেই হিসাবে, কারণ হাত দেওয়াটাও ওদেরকে অত্যাচার করা রীতিমতো। কারণ সাপ হচ্ছে ঠান্ডা রক্তের প্রাণী, আমরা গরম রক্তের প্রাণী, তাই হাত একদমই নয়। এবং এটা কিছু বন্যপ্রাণী, শিডিউল ওয়ান অ্যানিমেল বন্যপ্রাণীর আওতায়, আইনের আওতায় পড়ে, তাই সাপ নিয়ে নয়,
সাপ ছাড়া ছবি দিয়ে আমাদের আইডেন্টিফিকেশন করানো হয়, বা ভিডিও দেখে, এখন যে মিডিয়া যুগে সেখানে ভিডিও দেখে আইডেন্টিফিকেশন করা হয়। আমরা আমাদের ছোটবেলাতে দেখেছি দাদা যে পাড়ায় পাড়ায় সাপুরেরা সাপ খেলা দেখাতে আসতো, তো সেই অভিজ্ঞতা এখন হয়তো বাচ্চাদের নেই, আমাদের আছে। তো তখন আমরা দেখেছি যে বিভিন্ন রকম মা মাসিরা নানা রকম টোটকা তাদের কাছ থেকে নিত, তাবিজ টাবিজ শেকড় বেকড়, যাতে নাকি সাপ ধারে কাছে আসে না। এগুলোর কি কোনো মানে যুক্তি? তো না 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 না, কিচ্ছু নেই। সাপের ঘ্রাণ শক্তি নেই, বা ঘ্রাণ শক্তি শুধু একমাত্র তারা কাজ করে, ঘ্রাণ শক্তি যেটা সেটা হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য, যে শিকারকে খাদ্য হিসাবে গ্রহণ করবে সেইটার আইডেন্টিফিকেশন করা বা কোন জায়গায় আছে, এটা ছাড়া কোনো শিকড় বাকড়ের ঘ্রাণ শক্তি তাদের কাজ হয় না। এবং আরেকটা জিনিস আমাদের ক্ষেত্রে দেখবেন যে অনেকেই সাধারণ মানুষ আমরা না জেনেই করি যে সাপের আস্তানার থেকে বাঁচার বা সাপের উপদ্রব বা হাত থেকে বাঁচার জন্য আমরা কার্বলিক অ্যাসিড দিই, তো সেই গন্ধটা, সেই স্মেলটাও কিন্তু তারা নিতে পারে না। আচ্ছা, তো তার জন্য ওই কার্বলিক অ্যাসিড দিলে যে সাপ আসে না, এরকম এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বা আমরা বহু ক্ষেত্রে দেখেছি যেখানে কার্বলিক অ্যাসিড রাখা আছে ঠিক তার পাশেই কিন্তু সাপ আছে। আচ্ছা, না মানে বাজারে যে কার্বলিক অ্যাসিডটা পাওয়া যায় তার গায়েও একটি সাপের চিহ্ন আছে। মানে মানুষের এই মানে ভুল ধারণাগুলো একদম মস্তিষ্কে ঢুকে গেছে। অবশ্যই এই ভুল ধারণা থেকেই তো আজকে এই জিনিসটা হয়েছে। বর্ষাকালে দেখুন এখন আমরা কি করতে পারি, যে এরা তো ধরুন অবুঝ প্রাণী, এদের ঘর জলে ডুবে গেছে, এরা তো আস্তানা খোঁজে, তো আমরা এই সাপ টাপ যাতে আমাদের ঘরে না ঢুকে পড়তে পারে, তো আমরা কি কিছু ব্যবস্থা? হ্যাঁ অবশ্যই, শুধু বর্ষাকাল কেন, আপনারা প্রথম হচ্ছে সারা বছরই আমাদের বাড়ির আশপাশটা সবসময় পরিষ্কার রাখা উচিত, সব সময়। আচ্ছা, এবার বর্ষাকালটায় সেটা কি হয়, জলে প্লাবিত হলে চলে আসে, যদি সেই জায়গাটায় কাঠ ফেলা রইলো বা কিছু জঞ্জাল রইলো, সেই জায়গাটাকে নিজের বাসস্থান হিসাবে গ্রহণ করতে থাকে সাময়িক, তো সেখান থেকে বিপদটা শুরু হয়। তো যদি আমরা সবসময় সেটা পরিষ্কার করে রাখি, ঘাসগুলো পরিষ্কার করা থাকে, বা বাড়িতে যেখানে যে ঘরটা ব্যবহার হয় না সেটাও যদি পরিষ্কার থাকে, ইঁদুরের আস্তানা, ইঁদুর এবং ব্যাঙ এই আস্তানাটা, এটা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু সাপের উপদ্রব থেকে আমরা অনেক সময় বেঁচে যাই। আচ্ছা, সাপ ব্লিচিং পাউডার দিয়ে কি সাপ তাড়ানো যায়? অনেকে দেয় কিন্তু ব্লিচিং পাউডার বর্ষাকালে। হ্যাঁ, সেটার ব্যাপারটা কি হয়, মানে সর্বক্ষেত্রে এটা ইয়ে নয়, প্রযোজ্য নয়। ব্লিচিং এ একটা প্রচন্ড ঝাঁঝালো গ্যাস থাকে, সেটা এবার যখন আপনি বাড়ির আশপাশটা দেন বারবার, তখন ওই সাপ প্রতিনিয়ত দেখবেন নতুন জায়গা বা সাপ যে জায়গায় যাচ্ছে বারবার জিভটা বার করছে, জিভটা বার করে ওরা একটা ঘ্রাণ নেয়, যেটা ওদের চলার বা ওদের যে খাবার শিকার যাচ্ছে সেই ঘ্রাণটা নিয়ে ওদের জ্যাকবসনাল গ্রন্থিতে দেয়। তো ঠিক এইভাবে জিভ দিয়ে, ওদের নাক নেই, হ্যাঁ নাক আছে, কিন্তু জ্যাকবসনাল গ্রন্থি, নাক তো অবশ্যই আছে, জ্যাকবসনাল ঠিক মুখের এই চোয়ালের ওপরে থাকে, যেখানে ওই গন্ধটা নিয়ে ওখানে দিলে ও জানতে পারলো যে এটা কোন অ্যানিমেলটা গেছে বা কোন দিকে, মানে জিভ দিয়ে ওরা সেই গন্ধটা ইয়ে করে। আচ্ছা, তো দিয়ে জ্যাকবসনাল গ্রন্থির কাছে যায়, সেখান থেকে মাথায় ওদের কাছে মেসেজ ঢোকে। তো এই হচ্ছে ওদের মেন ব্যাপার। ওই জায়গাতে যখন ওরা বারবার জিভটা বার করে, যখন ব্লিচিং বা চুনের ওপরে পড়ে, তখন কিন্তু ওদের একটু শ্বাসকষ্ট সমস্যা হয়, সেই জায়গা থেকে তাড়াতাড়ি সরে আসে। তো এটাও একরকম বলতে পারেন তাদের উপর অত্যাচারই হয়ে যায়। তো যদি আপনার সেই জায়গাটা, বাড়িটা চারপাশটা পরিষ্কার থাকে এবং চুন ব্লিচিং পাউডার দেয়া থাকে, তাহলে প্রথম ব্যাপার হচ্ছে চুনেও সেই কাজটা হয়। হ্যাঁ, চুন ব্লিচিং পাউডার দুটোতে দিলেই পোকামাকড় আসবে না, পোকামাকড় না আসলে ব্যাঙ আসবে না বা ইঁদুর আসবে না। এবার ইঁদুর ব্যাঙ না আসলে বা পোকামাকড় না আসলে সাপও সেই জায়গায় আসে না। সাপ মেনলি আমাদের বাড়িতে আসে খাবার খেতে, কিন্তু বাসস্থানের জন্য না, এক্সেপশনাল বর্ষাকালে খুব বিপদে যদি না পড়ে যায়, তো সেটা ছাড়া কিন্তু আমাদের বাড়িতে আসে না। তাই যদি চুন ব্লিচিং পাউডার দুটোই দিয়ে এবং বাড়িঘরটা পরিষ্কার করে রাখা হয়, বাড়ির আশপাশটা জঙ্গলমুক্ত করে রাখা হয়, তাহলে কিন্তু সাপ আমাদের লোকালয়ে আসে না। আচ্ছা আচ্ছা, মানে মূলত জানতে পারলাম যে সাপকে আটকানোর জন্য কার্বলিক অ্যাসিড নয়, বাড়ির আশেপাশটা পরিষ্কার রাখুন, তাহলে সাপ কেন মশার হাত থেকেও বাঁচবে। বর্ষাকালে তো সাপের সমান মশা, এবং সাপ যতটা বিষাক্ত তার থেকে বেশি বিষাক্ত হচ্ছে মশা। হ্যাঁ, ডেঙ্গু ম্যালেরিয়া কত কি। হ্যাঁ, আমরা সাপকে আমরা বেশি ভয় পাই, ঘৃণা করি, ভয়ের জন্যই তো ঘৃণাটা, তেমনি কিন্তু মশাও তাই। আচ্ছা, আর একটা কথা জানতে চাইবো যে সাপকে সাধারণত আমাদের সাবেকি আমল থেকে দেবী মনসার বাহন বা মনসা হিসাবে পুজো করা হয়, এবং তাকে সে দুধ কলা দিয়ে তাকে যে মানে পুজোর নৈবেদ্য চাপানো হয়, বা আমরা তাকে যে পুজো করি, এর সঙ্গে মানে বাস্তবিকতা তো ততটা কি আছে? না, অবশ্যই নয়, কিন্তু আবার কিছু কিছু জায়গাতে যেরকম আছে, সেই জায়গাটা কনজারভেশন বা বাস্তুতন্ত্র সাপটাকে টিকিয়ে রাখতে গেলে, যেরকম আপনারা আমাদের খুব কাছেই দেখবেন ঝাংলায় কিন্তু 4টে গ্রামে শুধু মনোক্লেট কোবরা, ওই যে সাপগুলো আছে, এগুলোকে নিয়ে কিন্তু পুজো করা হয়।
তো তাদেরকে ধরেও দেখেছেন প্রত্যেকটা বার, যে ধরেও তাদেরকে গায়ে দুধ গঙ্গা জল দিয়ে পুজো করানো হতো। সেই জায়গাটা কিন্তু সচেতনতার জন্য কমেছে, যেটা প্রত্যেক বছরই কিন্তু আমরা দেখতাম যা হারে হতো তার থেকে এবছর খুব কম, এবছর আরো কমেছে। এবং তাদের গায়ে দুধ ঠান্ডা জল এইভাবে দিয়ে যে কষ্ট ব্যাপারটা সেটা কমে এবছর দেখা গেছে হলুদ দেওয়া হয়েছে গায়ে। তো হলুদ দেওয়া হয়েছে যাতে ওদের ক্ষেত্রে ওদের গায়ে একটা টিক্স হয়, সেই টিক্সটা যাতে কমে তার জন্য কিন্তু হলুদ দেওয়া হচ্ছে, দুধ গঙ্গা জল কমবে। এবং মানুষের আর একটা খুব ভালো জিনিস হতো, আগে ধরা হতো, এখন দেখবেন তারা ধরে না, তারা ধরার জন্য একটা লাঠি ইউজ করছে। যেটা আপনাদেরকে আগেই বললাম যে আমরা গরম রক্তের প্রাণী, ওরা ঠান্ডা রক্তের প্রাণী, আমরা যদি ওদের গায়ে টাচ করি তাহলে একটা প্যানিক অ্যাটাক হয়। তো তাদেরকে বোঝানোর জন্য যারা যে পুরোহিত বা যারা পুজোর জন্য নিয়ে এসে করেন, তো তারা এখন একটা বড় বাঁশ বা লাঠি ব্যবহার করে, তাতে সাপটা উঠলো যাতে ডাইরেক্ট হাতও দিতে হয় না, আমাদের সাথে স্পর্শ না হয়, এবং সেখানে ওপর থেকে একটা দূরত্ব বজায় রেখে যাতে কারুর ক্ষতি না হয়, সাপ এবং মানুষ কারুরই ক্ষতি না হয়, সেই রকম একটা দূরত্ব বজায় রেখে তারপরে সেখানে হলুদ দিয়ে গাটা পরিষ্কার করা হয় বা তাকে পুজো করা হয়, তারপর আবার ছেড়ে দেওয়া হয়। আমি দাদা আর একটা জিনিস জানতে চাইবো, ধরুন একটা বাচ্চা বা বড় কাউকে একটা সাপে কামড়েছে, মানুষ সাধারণত সে বুঝতে পারে না জ্বালা করছে, কিসে কামড়ালো না দুটো এরকম দাঁতের মতো চিহ্ন আছে, তার মাথাতে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে সাপে কামড়েছে। তাকে নিয়ে হসপিটালেও যাওয়া হলো। এবার হসপিটালে যাওয়ার পর সেটা বিষাক্ত সাপ কামড়েছে না বিষহীন কামড়েছে সেটা তো ধরুন পেশেন্ট পার্টি বুঝতে পারছে না। যদি তাকে মানে বিষহীনই কামড়ে থাকে, হ্যাঁ, তো অ্যান্টিভাইরাম কি সব ক্ষেত্রেই দেওয়া হয়? না না না, তার জন্য অবশ্যই ডাক্তার ট্রিটমেন্ট করবে। প্রথম হচ্ছে গেলেই যখন আননোন বাইট হয়, মানে পেশেন্ট যদি বলতে না পারে যে এটা কি কোন সাপে কামড়েছে বা কিসে কামড়েছে পার্টিকুলারলি, গেলে সেখানে ডাক্তারের কিছু উপসর্গ থাকে, যেরকম পায়ে ব্যথা, পা সোয়েলিং হবে, ফুলবে, যে জায়গাটা কামড়েছে সেটা ফুলবে বা ব্যথা হবে, ঠিক আছে, কথা আস্তে আস্তে জড়িয়ে আসে, সেই সব উপসর্গগুলো যদি হয় তাহলে ডাক্তার অবশ্যই বুঝতে পারে এটা আপনার স্নেক বাইট, তাকে অ্যান্টিভেনাম দেওয়া শুরু করে এবং যা যা তার যাবতীয় ট্রিটমেন্ট, নিউস্ট্রিপিন, অ্যাট্রোপিন, সেগুলো সব তারা কন্টিনিউ করে। আর যদি বুঝতে পারে যে এটা আননোন বাইট, এখনো সেরকম কিছু হয়নি, তার জন্য তারা ওয়েট করে, দেখে, ট্রিটমেন্ট অবজারভেশনে রেখে 24 ঘন্টা তারা অবজারভেশনে রাখে, রেখে তারপরে করে। এবং তাদের পরীক্ষাও যদি আননোন বাইট যদি দেখে যে আপনার স্নেক বাইট, তারা ফার্স্ট একটা 20WBC বলে একটা টেস্ট করে, যেটা 20 মিনিটের একটা টেস্ট করে, সেখান থেকে এটা ভাইপার বাইট নাকি আলাদা করে নিল, আর না হলে কোবরা বাইট, সেখান থেকে ওরা কিন্তু চেঞ্জ করতে পারে। ওটা ওদের সমস্ত কিছু চিকিৎসা বিজ্ঞান অনুপাতে ওনারা কাজ করতে পারেন। মানে মোদ্দা কথা হচ্ছে যে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু যেটা করেন উপসর্গগুলো দেখেন, যে উপসর্গ দেখে তার সেরকম অনুকূল ট্রিটমেন্ট করেন, আর যদি দেখেন যে সেরকম কিছু বুঝতে পারা যাচ্ছে না তো অবজারভেশনে। একদম একদম। দাদা একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে, যে বিভিন্ন সাপ তো বিভিন্ন মানুষকে কামড়ায়, তো ধরুন কোনো একটা ছেলেকে বা মেয়েকে হয়তো চন্দ্রগোড়া হোক বা কোবরা হোক বা যাই হোক কোনো একটি সাপে কামড়েছে, সেক্ষেত্রে কি সব সাপেরই অ্যান্টিভেনাম এক না আলাদা? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় 5টা বিষধর সাপ যেগুলো চলতি। চন্দ্রগোড়া আছে, ভাইপার, এদিকে হচ্ছে কোবরা, তার মধ্যে ক্ষয়গোকর বা খরিস, এবং হচ্ছে আমাদের মনোক্লেট কোবরা যেটা কেউটে সাপ বলা হয়, আর হচ্ছে ক্রেট যেটা আমাদের কালাচ। আর আরেকটা সাপ আছে বিষধর, কিন্তু তার কামড়ে মানুষ মারা গেছে, যেটা গোটা 50 বছরের রেকর্ড নেই আমাদের স্বাধীনতার পরে, সেটা হচ্ছে আমাদের শাখামুটি সাপ। তো এইগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বিষধর সাপ পাওয়া যায় বা এদেরই বাইট হয়। তো এদের বাইটে যে অ্যান্টিভেনামটা দেয়, একটা অ্যান্টিভেনামেই কিন্তু সবাইকে করা হয়। আচ্ছা আচ্ছা, কোনো কর্মে যদি অ্যান্টিভেনামটা ঠিক মতো ভাবে না দেওয়া হলো তার তো একটা ইফেক্ট পড়বে? হ্যাঁ অবশ্যই, যদি অ্যান্টিভেনাম না দেওয়া হয় তাহলে তো পেশেন্টের শরীরে অবশ্যই প্রবলেম আছে। সেটা ডাক্তারবাবুদের কাছে ডিপেন্ড করছে, ওনারা পর্যবেক্ষণ করে ঠিক মতো দেখে তবে দেবেন। হ্যাঁ অবশ্যই, তাদের ওইটাই তো বললাম, চিকিৎসা বিজ্ঞানটা এখন আমাদের উপরে না রেখে তাদের কাছে যাওয়া ভালো। তারা যাবে, তারা সেটাকে বুঝে সেই মতন ভাবে তারা ট্রিটমেন্ট করবে। একদমই তাই। আর আমাদের এই যে পারিপার্শ্বিকে কোন সাপটা বেশি দেখা যায়, এই শহর গ্রাম সবসময় যেটা দেখা যায়? দেখুন, এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে বাস্তুতন্ত্র কিন্তু বিরাট বড়ভাবে ভেঙে গেছে, খুব খুব বাজেভাবে আমাদের ভেঙে গেছে, দারুণ ক্ষতিগ্রস্ত। তো তার জন্য আগে যে জিনিসটা ছিল খাদ্য খাদক, আমরা ছোটবেলা থেকেই পড়েছি খাদ্য খাদক সম্পর্ক বা খাদ্য পিরামিড, সেই জায়গাটা ব্রেক হওয়ার জন্য কিন্তু আমাদের এখন সমস্যা। যেরকম আগে ছিল প্রত্যেকটা সাপ এক একটা সাপকে খাবে, তার জন্য সেইভাবে কন্ট্রোল হতো। যেরকম আমাদের শাখামুটি, সে কিন্তু খায় সবসময়, তার খাবার হচ্ছে সে স্নেক ইটার সাপ খায়। আচ্ছা, সে সব তার প্রিয় খাবারই হলো সাপ বা খাবারই হলো সাপ।
তো সেই সাপটার সংখ্যা কিন্তু এখন কমতে শুরু করেছে, সেটা আমাদের ভুলে বলতে আমরা কিন্তু না জেনে, তার কামড়ে মানুষ মারা যাচ্ছে না, অথচ না জেনে প্রচন্ড বিষধর বা কামড়াচ্ছে সেই ভেবে আমরা কিন্তু তাদের মেরে ফেলছি। তাদের যখন সংখ্যা কমছে, তারা যে সাপগুলোকে খেত তাদের সংখ্যা বাড়তে শুরু করেছে। যেটা এখন সব থেকে বেশি কিন্তু আমরা ভুক্তভোগী রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া নিয়ে। প্রচুর পরিমাণে চন্দ্রবোড়া কিন্তু বাড়তে শুরু করেছে, প্রচুর পরিমাণে। কারণ চন্দ্রবোড়ার বাচ্চা খেয়ে কিন্তু বড় হতো আমাদের রাজসাপ বা শাকামুটি। কোনো সময় দেখা গেছে আমাদের গোপ্রো কেউটে সাপ, যেটা মনোক্লেট কোবরা, সেও কিন্তু এই সাপের বাচ্চা খেয়ে বড় হয়েছে। তো সেইটা কিন্তু এখন হচ্ছে না। মনোক্লেটের সংখ্যা অনেকটাই কমে গেছে, প্রচুর পরিমাণ। আগে গ্রামে গঞ্জে বা আপনার জমিতে দেখতে পাওয়া যেত, সেটা এখন দেখা যায় না। রাজসাপের ক্ষেত্রে বা শাকামুটির ক্ষেত্রেও তাই। এবং আরেকটা বড় জিনিস, খুব ভালো উপকারী সাপ হচ্ছে আমাদের গোসাপ, যেটা মনিটর লিজার্ড, যার কোনো বিষ নেই, কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে ভয়ে। এবং আরেকটা জিনিস হচ্ছে, কিছু মানুষ আছে তাকে খাওয়ার জন্য মেরে ফেলা, তো যেটা এখন কমিয়ে ফেলা হয়েছে আস্তে আস্তে। মানুষ সবাই সচেতন হয়েছে, এইভাবে কমেছে। তো এদের সংখ্যাটা কমে যাওয়ার জন্য কিন্তু এখন চন্দ্রবোড়ার প্রচুর পরিমাণে বেড়ে গেছে। চন্দ্রবোড়া বেড়ে যাওয়ার জন্য এত চন্দ্রবোড়ার বাইট হচ্ছে। আর আমরা একটা জিনিস জানতে চাইবো, এই যে অ্যান্টিভেনাম, এটা কি সাপের বিষ থেকেই তৈরি হয়? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, সাপের বিষ থেকেই তৈরি হয়। সাধারণত কোন সাপের বিষ থেকে তৈরি হয়? বিভিন্ন ধরনের। না, যে সমস্ত সাপ বিষধর তাদের বিষ নিয়ে এটাকে করা হয়। আচ্ছা আচ্ছা। আমার যদি কোবরার বাইটে কখনোই আমি যদি ভাইপারের একটা দিই, অ্যান্টিভেনাম দিই, সেটা কিন্তু কাজ হবে না। আচ্ছা, সেখানে লক্ষণগুলো দেখে ডাক্তার বুঝতে পারবে যে এটা কোবরার বাইট। একদমই তাই, লক্ষণ দেখে। এখন লক্ষণ দেখেই ট্রিটমেন্ট হয়। আচ্ছা, আর একটা কথা জানতে চাইবো, দেখুন যে ট্রেনে বাসে আমরা অনেক সময় দেখি যে সাপের একটা ঝাঁপি নিয়ে কোনো বাচ্চা, কোনো লাউডাঙা সাপ বা বলে কালনাগিনী সাপ। এবার আমাদের একদম প্রাগৈতিহাসিক কাল থেকে বোধহয় জানা আছে লক্ষিন্দর বেহুলার গল্পে যে কালনাগিনী ভীষণ বিষাক্ত, লাউডাঙা সাপ ভীষণ বিষাক্ত। তো এই যে বিষাক্ত হওয়ার, মানে বিষাক্ত সাপ চেনাটা, এটা কতটা সত্যি, মানে কতটা আমরা ঠিকঠাক জানি যে কোন সাপটা বিষাক্ত আর কোন সাপটা বিষাক্ত না? এই কারণে আমরা আইডেন্টিফিকেশন করছি। বললাম তো যে আমাদের পশ্চিমবঙ্গে বিষধর সাপ যেগুলো দেখা যায় চলতি, সেগুলো আপনাদের বললাম, যেটা চন্দ্রবোড়া, তারপর হচ্ছে কেউটে, গোপ্রো, আর ক্রেটের মধ্যে দুখানা শাকামুটি, আর হচ্ছে আমাদের সাপ, আমাদের ব্যান্ডেড ক্রেট, আর হচ্ছে কমন ক্রেট, যেটা কালার সাপ বলা। এইগুলো, এটা ছাড়া কিন্তু সবই নয় নির্বিষ এবং মৃদু বিষ। মৃদু বিষের মধ্যে কিছু সাপ আছে যেগুলো বৃক্ষবাসী, যেটা লাউডাঙা, বেতাচা, এগুলো মৃদু বিষ। কিন্তু মৃদু বিষ হলেও কিন্তু আমাদের শরীরে কোনো রকম এফেক্ট করে না, কোনো রকম এফেক্ট করেই না। আর লাউডাঙা, কালনাগিনী এগুলো কিন্তু একদমই মৃদু বিষ। হ্যাঁ, মৃদু বিষ, যেটা কামড়ালে আমাদের শরীরে কোনো রকম কাজ করে না বা কোনো এফেক্ট ফেলে না। তার যে বিষটা আছে, সেই বিষটা শুধু একমাত্র তার যে খাবার থাকে, কিছু পাখি থাকে তাকে, বা থাকে আপনার ব্যাঙ থাকে তাদেরকে, বা পোকামাকড়গুলোকে কন্ট্রোল করে খাবে, তার জন্য কিন্তু সেই বিষটা তার শরীরে থাকে, যেটা আমাদের কোনো এফেক্ট করে না। আচ্ছা, তার খাবারের উপর এফেক্ট পড়ে। মোটামুটি আমরা জানতে পারলাম যে কালনাগিনী, লাউডাঙ্গা, এই যে সাপগুলোর সঙ্গে আমাদের মানে না জেনেই ভয় যে এটা ভীষণ বিষাক্ত, দেখা মাত্রই মেরে দাও, হ্যাঁ, এই জিনিসটা আমরা ঠিকঠাক জানি না। তো সচেতনতা বৃদ্ধির জন্য আমার মনে হয় সাপ সম্পর্কে বিভিন্ন সেমিনার স্কুল কলেজ থেকে শুরু করা উচিত। হ্যাঁ, অবশ্যই স্কুল কলেজ থেকে করেও। কিন্তু দেখুন, আমরা আরেকটা জিনিসও লক্ষ্য করেছি, সবকিছু তো ভালো আর মন্দ থাকে। আমরা এটাও করতে গিয়ে দেখেছি যে স্কুলে করেছি, বাচ্চারা ডিসিশন মেকার তো বাচ্চারা নয়, যদি স্নেক বাইট হয় তো তারা কিন্তু তাদের পরিবারের কাছে জানাচ্ছে, পরিবার কিন্তু সেই গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকছে এবং সময়টা নষ্ট করছে। তাই এখন আমাদের যেটা প্রচেষ্টা বা যেটা আমরা করছি, টিচার তো অবশ্যই, স্কুলে স্টুডেন্ট তো শেখানো হচ্ছে এবং তার সঙ্গে টিচারকেও দেখানো হচ্ছে, আর তার সাথে আমাদের গার্জেনকেও আমাদের করা হচ্ছে। কারণ আলটিমেটলি ডিসিশন মেকার হচ্ছে সেই গার্জেন, বাবা মা। একদম। তো তাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পটা আমরা করছি, যাতে এখন আমরা সাকসেস পাচ্ছি। আচ্ছা। তো এবার বর্ধমানেও যেটা হয়েছে, আগে স্নেক বাইট হতো কিন্তু পেশেন্ট এসে বর্ধমানে ভর্তি হতো না। এখন কিন্তু বর্ধমান বা ভাতারে সব থেকে ভালো একটা জিনিস হচ্ছে, ভাতার ছোট্ট একটা হসপিটাল, সেখানে কিন্তু স্নেক বাইটে মানুষ মারা যাওয়ার বা পেশেন্ট মারা যাওয়ার রেকর্ড খুব কম, খুবই কম। ওইরকম একটা প্রত্যন্ত গ্রামে সেই হসপিটালে কিন্তু পেশেন্ট মারা যায় না, যেটা মারা যাচ্ছে আমাদের বর্ধমানে। সেটার একটাই কারণ, দেখুন, এক কমিউনিটি হিসাবে টাইমটা মানুষ আসতে খুব দেরি করছে সেই জন্য। কিন্তু সেটা একটা প্লাস পয়েন্ট, এটা যে আগে মানুষ আসতো না, এখন সেখানে কিন্তু বর্ধমান হসপিটালে প্রতি মুহূর্তে কিন্তু পেশেন্ট আসছে। একদম। এইটা কিন্তু একমাত্র সচেতনতার জন্যই হয়েছে। মানুষ না জানলে তো কখনো সম্ভব হতো না। ভুলটা ভাঙানো সম্ভব হচ্ছে আস্তে আস্তে, হয়তো আরো টাইম লাগবে,
কিন্তু ভুল ভাঙানো হচ্ছে বলে মানুষ আসছে। এবং আরেকটা জিনিস, মানুষ সাপ বাঁচাতেও শুরু করেছে। কারণ বাড়িতে সাপ ঢুকলে সে কিন্তু রেস্কিউর জন্য হয় রেস্কিউয়ার বা বন দপ্তরকে কিন্তু যোগাযোগ করছে। একদমই, এটা খুবই দরকার যে আমাদের সাপ, সাধারণত আমরা ভয় পেয়ে সাপকে মেরে ফেলি। আমাদের বাড়িতে যেই ঢুকলো আমরা কিন্তু বন দপ্তরকে ফোন করে জানাতে পারি। দাদা, আপনার কাছে কি বন দপ্তরের যে নাম্বারটা এটা কি আছে? তাহলে যদি বলেন যে কোন নাম্বারে যোগাযোগ করবে, তাহলে আমাদের দর্শক বন্ধুদের। না, বন দপ্তরের নাম্বার আমার কাছে না, ওনাদের এটা ল্যান্ড ফোন ছিল যেটা এখন অফ আছে। তো এটা ছাড়া যদি বন দপ্তরের অফিসে এসে কথা বললেও হবে যে কোনো সময়। রেঞ্জার বাবু ছিলেন, সমস্ত কিছু সেখান থেকে তারা ইয়ে করে দেবে। নাম্বার আমার কাছে এই মুহূর্তে নেই। বর্ধমানে বন দপ্তর অফিসটা কোথায়? আমাদের গোলাপবাগে, রমনা বাগানের অফিসটাই। রমনা বাগানের অফিসটাই কিন্তু বর্ধমানে বন দপ্তরের অফিস। আপনাদের বাড়িতে যদি কোনো রকম বর্ষাকালে সাপ ঢোকে, তো আপনাদের কাছে অনুরোধ, আতঙ্কিত হবেন না, ভয়ে মেরে ফেলবেন না। তা সবারই এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, বাস্তুতন্ত্রে সবার অবদান আছে। তো একটু কষ্ট করে পাশেই গোলাপবাগ, রমনা বাগানের এখানে বন দপ্তরে এসে যোগাযোগ করুন। তারা এসে সাপটি আপনার বাড়ি থেকে নিয়ে যাবে, রেস্কিউ করে নিয়ে যাবে। আতঙ্কিত হবেন না, ভীত হবেন না। আর যদি বর্ষাকালে কোনো সাপ কামড়ে থাকে, তাহলে সেই পেশেন্টকে, দাদা যিনি বললেন যে বেশি হাঁটাচলা না করিয়ে তার যেখানে কামড়েছে সেখানটা স্টিফভাবে রাখুন এবং তাকে সত্বর হসপিটালে নিয়ে যান। সেখানে ডাক্তারবাবু আছেন, পর্যবেক্ষণ করবেন। শুধু অ্যান্টিভাইরাল দেবে না, তার ট্রিটমেন্ট ঠিকঠাক বৈজ্ঞানিক উপায়েই হবে। আমরা আমাদের এই কথোপকথন পর্বের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। দাদা, আপনার কাছে আমি জানতে চাইবো, আপনি তো দীর্ঘকাল এই সাপ নিয়ে কাজকর্ম করছেন, সাপের উন্নয়নে, মানুষের উন্নয়নে। হ্যাঁ, তো আপনার এই সমাজকে কিছু কি বার্তা দেওয়ার আছে? এখন যেহেতু বর্ষাকাল, সাপেরই মরশুম বলা যায়, তো আপনি কি বলতে চাইবেন আমাদের সমাজকে? বারবারই বলবো যে প্রথম জিনিস, আমাদের যে থাকার বাসস্থানটা সেটা সবসময় পরিষ্কার রাখবেন, তাতে সাপের উপদ্রব থাকবে না। পরিষ্কার রাখলে সেখানে, যেটা বারবারই বলছি, ব্যাঙ ইঁদুর যত কম হবে সেখানে সাপ কম আসবে। এটা এবার কোনো ক্রমে যদি ভুল করেও সাপ ঢুকে যায়, তাকে না মেরে, তার জন্য অনেক রেস্কিউয়ার এখন বর্ধমানে আছেন। বর্ধমান ফরেস্ট অফিসের খুব ভালোভাবে আমাদের সঙ্গে কাজ করছে সাধারণ মানুষের জন্য। মানে তারা রাত্রেও কিন্তু, যদি তাদের পক্ষে সম্ভব হয়, তারা অ্যাক্টিভ খুব ভালোভাবে গিয়ে তারা সাপটাকে রেস্কিউ করছে। এবং রেস্কিউ না হলে তো রেস্কিউয়ার আছে, তো সাপটাকে মারবে না। যদিও সেই ক্ষেত্রে সেই জিনিসটা এখন বর্ধমান শহরে হয়েছে। আগে যেরকম বন্যপ্রাণী দেখলেই মানুষ হয় আতঙ্কিত হয়ে মেরে ফেলতো, না হলে একটা কৌতূহলের বসে মেরে ফেলতো, সেই জায়গা থেকে কিন্তু বিরত হয়েছে। মানে এখন রেস্কিউয়ারদের বা বর্ধমান ফরেস্টের স্টাফদেরকে কিন্তু রীতিমতো দৌড়াতে হয়, তার মানে অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে, মানুষ অনেক কিন্তু চেঞ্জ হয়েছে, সচেতন হয়েছে। তো সেইটা আপনাদের কাছে প্রতি মুহূর্তে থাকবে। আর স্নেক বাইট হলে, যেটা দিদিও বললেন, প্রতি মুহূর্তে স্নেক বাইট হলেই সঙ্গে সঙ্গে আগে টাইম না নষ্ট করে ওঝার কাছে না গিয়ে, বা 2-4 জন মিলে এই কি হয়েছে, এটা খা ওটা খা, বিষ হয়েছে নাকি, এগুলো কোনো কথাতেই না গিয়ে আপনারা সেই যদি এলাকার লোক পান, না হলে যদি গাড়ি পান খুব ভালো, না হলে বাইকে একজন চালাবেন, পেশেন্টকে মাঝখানে বসিয়ে আরেকজন পেছন থেকে তাকে সাপোর্ট দিয়ে ধরবেন। এইভাবে যেভাবে হোক যত তাড়াতাড়ি পারবেন, আমার 4 চাকা দরকার নেই, বাইকে করে, বাইক প্রত্যেকটা বাড়িতে এখন অ্যাভেলেবেল, নিয়ে আগে হসপিটালে আসুন, তবে এটা ঠিক হবে। আর সাপ কিন্তু একদমই মারবেন না, কারণ সাপকে মারলেই কিন্তু আমাদের বাস্তুতন্ত্রের উপর একটা বিরাট প্রভাব ফেলবে। যেরকম আপনাদেরকে বললাম, চন্দ্রবড়াটাও কিন্তু এইভাবে বেড়েছে, বা কালাচের ক্ষেত্রেও তাই। তো কালাচকে এমনিতেই বলা হয় সাইলেন্ট কিলার, কারণ রাত্রেবেলায় কামড়ালে ওকে বোঝা যায় না। ও মেনলি আসে মশা খেতে, মশা একটা তার খুব প্রিয় খাবার। আর মানুষ রাত্রেবেলায়, গরমকালে বেশি ওদের কালাচের কামড় হয় গরমকালে, তো ওরা রাত্রেবেলায় মেঝেতে শুয়ে থাকে, বা মশারি না কাটিয়ে যদি শোয়, সাপ গরম যখনই পাবে সেই গরম হচ্ছে আমাদের সরীসৃপের ক্ষেত্রে একদম রিচার্জ, শরীরটাকে, বডিটাকে তারা ওখান থেকে এনার্জি গ্রহণ করে যখন গরমটা পাবে। তো সেই মানুষের পিঠটা বা শরীরটা যখনই ওর গায়ে ঠেকবে, সেই জায়গাটা রিল্যাক্স করে বা বিছানার ভেতর ঢুকে থাকবে। মানুষ যখন একটু ঘুরবে তখনই কিন্তু বাইকটা খাবে। তো তার জন্য আপনারা সবসময় মশারি খাটাবেন, মশারি খাটিয়ে তার উপরে রাত্রেবেলায় ঘুমানোর চেষ্টা করুন, তাহলে বিপদ থেকে যতটা সম্ভব এড়ানো যাবে। কিন্তু আজকে আমরা আমাদের কথোপকথন পর্বে অনেকটাই জানলাম দাদার কাছ থেকে। তো আশা করি আপনারা সাপ সম্পর্কে সচেতন হবেন। তো যে সমস্ত দাদা সচেতনতা দিয়েছেন সেগুলো অনুসরণ করুন, অযথা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। এবং যদি সাপের কামড়ে কেউ আক্রান্ত হয়, তো সত্বর
সেই রুগীকে নিয়ে 100 মিনিট হাতে আছে। হ্যাঁ, এই কথাটা মনে রাখতে হবে যে 100 মিনিট আমার হাতে আছে, এর মধ্যে দ্রুত আমাকে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। 100 মিনিট বলে 100 মিনিটের যত আগে যাবেন ততই ভালো, মানে যত তাড়াতাড়ি আমার সম্ভব আমি পেশেন্ট, মানে এটা অনেকটা অ্যান্টিভেনামটা কি রকম, আমাদের ধরুন জেনারেটর আছে বা আমাদের বাইকের মধ্যে কোনো একটা দুষ্টু ছেলে ট্যাঙ্কটা খুলে তার ভেতরে যদি বালি ফেলে দেয়, তো যত আমাদের ইঞ্জিন চলবে তত কিন্তু আমাদের আস্তে আস্তে ইঞ্জিনটা কোলাপস হবে। তাই যত তাড়াতাড়ি আমার ইঞ্জিনটাকে আমি পরিষ্কার করতে পারবো তত ইঞ্জিনের ক্ষয়ক্ষতি কম হবে। ঠিক সেরকম কিন্তু মানব দেহতে যখন বাইট হবে, আপনি যত তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাবেন, ট্রিটমেন্ট করবেন, তত তাড়াতাড়ি ভালো হবে। ঠিক সেরকম, আর কিচ্ছু না। আশা করি আপনাদের সমস্যা বা সাপ সম্পর্কিত যত জিজ্ঞাসা ছিল আমরা কিছুটা হলো স্টেট কার্ড নিউজের এই কথোপকথন পর্ব থেকে আপনাদের সমাধান দিতে পেরেছি। তো আগামী দিনেও আমরা চেষ্টা করব নানা রকম বাস্তব যে সমস্যা সেটা নিয়ে কথোপকথন পর্বে আলোচনা করে আপনাদের সুবিধার যতটা আমরা পারি করার জন্য আমাদের সঙ্গে থাকবেন। এবং এই নিউজ রুমে কথোপকথন পর্বে আসার জন্য অর্ণববাবু আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার, দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো দিনে।